বক্তব্য শুনব। তার জন্য অনেকেই আগ্রহ করে বসে আছেন। মঞ্চে ডেকে নিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ চৌধুরী অ্যানি ভাইকে। শহীদুল্লাহ চৌধুরী অ্যানি, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি কিন্তু এই যুবকদের মাঝেই কিন্তু আছি, যদিও প্রকৃত যুবকের বয়সটা কিন্তু আমার মধ্যে এখন আর নাই। তবে এই যুবকদেরকে নিয়েই কিন্তু আমার পথ চলা। সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজপথে থাকা, ছাত্রদলকে নিয়ে কাজ করা, ছাত্র সমাজকে তথা ডাকসুকে নিয়ে কাজ করা, এরশাদ বিরোধী আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখা এবং স্টিল ধারাবাহিকভাবে এই সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে, যুবকদের সঙ্গে তথা তারুণ্যের শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিরিটকে ধারণ করি। আজকে জাতীয় যুব শক্তি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। দেখুন, স্বাধীনতার আগেই কিন্তু আমার জন্ম। আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম দেখেছি, খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি। আমি ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি। প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আমি সেই নেতৃত্ব দেখেছি। প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সাল, আর যে সময়ে উনি শাহাদাত বরণ করেন ১৯৮১ সাল, মাত্র ১০ বছরের মাথায় যিনি ৩.৫ বছর দেশ শাসন করেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে, জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে, তরুণদের নেতা হয়ে স্বাধীনতার যেমনি ঘোষণা দিয়েছেন তেমনি দেশ শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া শাহাদাত বরণ করেন। তাহলে বুঝতে হবে যুবকদের স্পিরিট কত শক্ত ছিল, কত পাহাড় পর্বত ছিল। প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই। ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সে তরুণদেরকে নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ, যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গা রয়েছে, তিনি সম্মানিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন। দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন, দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র, এই যুবক, এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি, আমার মনে আছে সেদিন ডিবি অফিসে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান নাহিদ ইসলামকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং এই ধন্যবাদটি জানাচ্ছি আপনাদের সবাইকে। আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, এর মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরো যারা উপস্থিত আছেন, জাস্ট আপনাদেরকে সেই দিনটার কথা স্মরণ করে দিতে চাই, যা ধারাবাহিকভাবে বলে এসেছিলাম। সর্বশেষ জুলাই আন্দোলনে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে সার্জেস বসা আছে, হাসনাত ছিল, আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কিনা, থাকলো আমার সঙ্গে সরাসরি দেখা যায় ডিবি অফিসে, মনে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এর বাইরেও আর একজন ছিল। সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্য, যে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, হাসিনা সেদিন আমাকে আটকিয়ে রাখতে পারে নাই, এবারও হাসিনা তোমাদেরকে আটকিয়ে রাখতে পারে না। তারা সেদিন সাহস পেয়েছিল, মনোবল পেয়েছিল, এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে, এই তরুণদের নেতৃত্বে, এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে
ধ্বংস করে দিতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ যাবে হেলমেট বাহিনীকে উড়িয়ে দিতে হয়, রুখে দিতে হয়। আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই, যেটি সুদৃঢ় ঐক্য, এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। ঐক্যকে ভাঙা যাবে না, ঐক্যকে মস্কানো যাবে না, কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম। টার্গেট একটাই ছিল, ফ্যাসিবাদকে রুখে দেওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করা। সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না, দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না আইনজীবী। আমরা যখন জেনেছিলাম, যেহেতু ছাত্র রাজনীতি করেছি, তখন সবসময় ধারণ করেছিলাম যে বয়সটা হয়তো বেশি হয়েছে, এখন আর যুবক নাই, এখন আর ছাত্র নাই, এখন আর তরুণ নাই, এই যুবকদের পিছনেই আমরা থাকবো। কিন্তু 5 তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি, সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই বাংলাদেশ যেমনি এখন রয়েছে হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, যেমনি ওই পার্শ্ববর্তী দেশ, ওই ভারত আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত, আজকে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে এখনো দেশ এবং দেশের বাইরে বসে ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় খুব দূর থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে তাদেরকে অর্থায়ন করে শুধু আমার সঙ্গে আপনার সঙ্গে দুই একটা সেলফি উঠিয়ে তারা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। একটু সজাগ যদি থাকি, একটু সতর্ক যদি থাকি, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ করতে সক্ষম হব। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রাম 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 বাংলাদেশ 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 বাংলাদেশ। ধন্যবাদ শহীদুল আলম চৌধুরী অ্যানি ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। তাকে আমরা সবাই করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন আরো অনেক যুব সংগঠন। আমাদের মাঝে উপস্থিত আছেন হাতিউজ্জামান খোকন, এবি যুব পার্টি, আশরাফুল ইসলাম কৌশিক, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয় যুব সংহতি, অলিউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, যুব জাগপা, নজরুল ইসলাম বাবলু, সভাপতি, যুব জাগপা,
উপস্থিত আছেন শামসুল আলম নিক্সন, সভাপতি জাতীয় যুব পরিষদ। আরো উপস্থিত আছেন মাহফুজুল ইসলাম খান, সমন্বয়ক নাগরিক যুব ঐক্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব তুহিন মাহমুদকে। আসসালামু আলাইকুম সবাইকে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি তাদের নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। সুতরাং আমরা সেই যুবক হতে চাই যারা আমরা দেশের নেতৃত্ব দেব এবং দেশকে, আমাদের জাতিকে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা 52তে রক্ত দিয়েছি, আমরা 71 রক্ত দিয়েছি, যুবকরা আরো রক্ত দিয়েছে, শেষ পর্যন্ত 24-এ আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমাদের যে হিস্সা সেটা আমরা এখনো পুরোপুরিভাবে বুঝে পাইনি। সুতরাং আমরা বলতে চাই, আমাদের যে যুব ইশতেহার আসতেছে, সেই যুব ইশতেহার ইনশাআল্লাহ যুবকদের সেই প্রত্যাশা পূরণ করবে। সুতরাং আজকে আমরা অপেক্ষায় রয়েছি সেই যুব ইশতেহার, সেটা আমরা শুনবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। জাতীয় যুব শক্তি আমরা সেভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমরা করতে পারি। এবং আজকে আমাদের সামনে যে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, ওনার মুখ থেকে আরো কথা শুনবো। আমি শেষ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেবেন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আমাদের হলরুম। আমরা এমন একটি সফল আয়োজন করতে চেয়েছিলাম। ধন্যবাদ সারা বাংলাদেশ থেকে যারা আমাদের যুব সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক এবং বাস্তবায়নের জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা করেছে সেই মানুষটিকে ডেকে নিব। মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক জাতীয় যুব শক্তি খালেদ মোহাম্মদ মোস্তফা ভাইকে ডেকে নিব, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক। ধন্যবাদ। আজকের এই সম্মেলনে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল প্রতিনিধি ভাই বোনদের আন্তরিক সালাম জানাচ্ছি। আজ 12ই আগস্ট 2025 আন্তর্জাতিক যুব দিবস। এটি এমন একটি দিন যখন সারা বিশ্বের যুব সমাজের ক্ষমতা, সম্ভাবনা ও নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া হয়। এবছরের গ্লোবাল থিম হচ্ছে লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য এসডিজিস এন্ড বিয়ন্ড। এই থিম আমাদের স্মরণ করিয়ে দেয় যে আসলে বড় বড় পরিবর্তন সব সময় শুরু হয় আমাদের নিজস্ব এলাকা, গ্রাম, শহর ও কমিউনিটি লেভেল থেকে, এবং সেই পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ চালিকা শক্তি হতে পারে যুব সমাজ, যদি তাদের উপর বিশ্বাস রেখে তাদেরকে সম্ভাবনা এবং মত প্রকাশের সুযোগ করে দিই আমরা। এই বিশ্বাসটুকু রাখতে হবে আমাদের সবার তাদের উপরে। বাংলাদেশের যুব সমাজ সব সময় পরিবর্তনের অগ্রভাগ হয়েছে, অগ্রভাগে থেকেছে। 1952 সালের ভাষার আন্দোলন থেকে, 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে 2024 সালের আন্দোলন পর্যন্ত, এবং সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে। শুধু আন্দোলনই নয়, বরং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় পর্যায়ে যে কোনো সমস্যায় যুব সমাজ এগিয়ে এসেছে। আজ আমরা সেই ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গি ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে নিতে এখানে একত্রিত হয়েছি। বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম থেকে উপস্থিত প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা আমার, আজকের এই আয়োজনের আসল শক্তি আপনারা। আপনারা এসেছেন দেশের প্রতিটি জেলা থেকে, শহরের কোলাহল থেকে প্রত্যন্ত গ্রামের পথ ঘেঁষে, উপকূল থেকে পাহাড় পর্যন্ত। আপনারা বিভিন্ন ধর্ম, জাতি, ভাষা ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন,
কিন্তু আজ এখানে আপনারা একত্রিত হয়েছেন একটি অভিন্ন পরিচয়ে, বাংলাদেশের ঐক্যবদ্ধ যুব শক্তি হিসেবে। আজকের অনুষ্ঠানের শেষের আগে আমাদের সম্মানিত আহ্বায়ক উপস্থাপন করবেন আমাদের যুব ইশতেহার, যেটা ভবিষ্যতে আমরা সরকারে থাকি বা বিরোধী দল থাকি কিংবা কেবল জনগণের কণ্ঠস্বর হিসেবেই থাকি না কেন, আমরা পালন করব সততা, ঐক্য, জবাবদিহিতার সাথে, কারণ এটি জনগণের সাথে করা একটি প্রতিশ্রুতি। পাশাপাশি আমাদের বেশ কিছু বিদেশি অতিথিবৃন্দ আসার কথা ছিল, কিন্তু ওনারা আসতে পারেন নাই। মিডিয়ার মাধ্যমে ওনাদের আমি একটি মেসেজ দিতে চাই। To our respected foreign diplomats and development partners, your nations and organizations have stood with Bangladesh through many challenges. As we embark on this journey to build a youth-led, accountable and future-ready Bangladesh, we invite you to work with us, not just as observers, but as partners in empowering this generation to deliver lasting change. আমি আমাদের প্রিয় গণমাধ্যম বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনাদের হাতে রয়েছে এই দেশের যুব সমাজের গল্প বলার শক্তি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানকে আপনারা ধারণ ও প্রচার করছেন, কিন্তু আমরা আরো অনুরোধ করব আপনারা যেন আগামী প্রজন্মের জন্য যা গঠনমূলক, আশাবাদী, অনুপ্রেরণামূলক সেটির পাশেও থাকবেন। আশা থাকবে আপনারা যুব সমাজের নেতৃত্ব, সততা, উদ্ভাবনের গল্পকে জায়গা দেবেন, কারণ আপনারা যে ন্যারেটিভ বহন করেন সেটির উপর ভিত্তি করে লাখো যুবকের বিশ্বাস গড়ে উঠবে ও ইতিবাচক ভাবে দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমার পরবর্তী বক্তার কাছে হ্যান্ড ওভার করার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই এবং এই হলের প্রতিটি প্রতিনিধি, ডেলিগেটস সরাসরি জোরে এবং স্পষ্টভাবে আমাকে উত্তর দেবেন। কঠিন হলেও এই যাত্রার দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে কারা? বিভক্ত না করে জনগণকে ঐক্যবদ্ধ করবে কারা? আজকের ইশতেহারের সিদ্ধান্তগুলো বাড়ি ফিরে বন্ধু ও প্রতিবেশীদের সাথে শেয়ার করবে কারা? ধন্যবাদ। যদি এই তিনটির উত্তরে আপনার কাছে হ্যাঁ হয়, তবে আপনি কেবল একজন প্রতিনিধি নন, আপনি একজন নেতা এবং বাংলাদেশ আপনাকেই খুঁজছে। এখন বলুন, বাংলাদেশ যুব সমাজ কি সততা ও ন্যায়ের সাথে এই দেশকে নেতৃত্ব দিতে পারে? আপনি কি বিশ্বাস করেন প্রতিটি যুবক, তারা যেখান থেকে আসুক না কেন, সমান মর্যাদা ও সুযোগ পাওয়ার অধিকার রাখে? আপনি কি প্রস্তুত আজকের এই বার্তা আপনার এলাকায় নিয়ে গিয়ে পরিবর্তনের সূচনা করতে? ধন্যবাদ। তাহলে আসুন আজকের এই দিনটিকেই করি সেই পরিবর্তনের সূচনা এবং একসাথে সামনে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের সারা বাংলাদেশ থেকে উপস্থিত জাতীয় যুব শক্তির যারা ডেলিগেটস এবং আমাদের আমন্ত্রিত অতিথি, আমাদের বিভিন্ন যুব সংগঠন এবং রাজনৈতিক দলে যারা আজকে উপস্থিত আছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাথে এসেছেন। আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমাদের আয়োজনকে আপনারা সম্মানিত করেছেন এবং আমরা আজকে যে যুব ইশতেহার আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা আগামী দিনের বাংলাদেশের যুব রাজনীতি যে নতুন মাত্রা যুক্ত করবে, সেই যাত্রায় আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাই এবং আমন্ত্রণ জানাই। আমাদের অনুষ্ঠান এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন, তাদের মধ্য থেকে এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন। যখন আমরা জুলাই আন্দোলনের সময় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, সবকিছু বন্ধ, আন্দোলন চালিয়ে নিয়েছে যাদের কণ্ঠস্বর ছিল, তাদের মধ্য থেকে আব্দুল হান্নান মাসুদ, আমাদের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি, হান্নান মাসুদ ভাইকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি অভিনন্দন। আমরা আজকে ইতিহাসের একটি ভাগ বদলের দিনে এখানে এসে
উপনীত হয়েছি। বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের আজকেই মনে হয় আন্তর্জাতিক যুব দিবসের 25তম যেই সম্মেলন, 25তম যে দিবস, সেই দিবসটা মনে হয় সবচাইতে বেশি কার্যকরী। কারণ তার এক বছর আগেই এই দেশে ঘটে গিয়েছে একটি যুব বিপ্লব। যুবকরা এখানে নেতৃত্ব দিয়েছে, যুবকরা এই আন্দোলনকে সফল করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে রক্তক্ষয়ী, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচাইতে রক্তক্ষয়ী বিদ্রোহটা ঘটিয়েছে আমাদের বাংলাদেশের এই যুবকরা। ছাত্র, যুবক, শ্রমিক এবং জনতা সকলে এক কাতারে এসে মিলিত হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের থেকে মুক্তি দিয়েছে, পাকিস্তানিদের থেকে মুক্তি দিয়েছে, আর আমরা এই যুবকরা আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আমরা দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই, যত ইতিহাসের ভাগ বদল ঘটেছে, ইতিহাসের প্রতিটি ভাগ বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা। আমাদের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে 1832 সালে যে বিদ্রোহ ঘটিয়েছেন, শহীদ তিতুমীর পাশের কেল্লা গড়ে তুলে যে বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহের নেতৃত্বের শহীদ তিতুমীর কিন্তু ছিলেন যুবক। 1857 সালের প্রথম সিপাহী বিদ্রোহ, প্রথম সশস্ত্র বিদ্রোহ, সেই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন যুবক। এবং আমাদের পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভায়ান্দোলন, গণঅভ্যুত্থান, রফিক, জব্বার, বরকত প্রত্যেকে যুবক ছিলেন। কিন্তু প্রতিবারই যতবারই ইতিহাসের ভাগ বদল ঘটিয়ে দিয়েছে এই যুবকরা, ততবারই যুবকদেরকে অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিল প্রবীণরা। আমরা এখানে প্রবীণ যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি। আমরা বলতে চাচ্ছি, যুবকরা বারবারই রক্ত দেয়, কিন্তু পরবর্তীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখার কথা বলে, তারা যুবকদের বারবারই প্রতারিত করে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে সেই আশ্বাস এই দেশের জনগণ আর গ্রহণ করেনি। তারা বলেছে, এই দেশের মানুষ মনে করছে যুবকদের হাতেই বাংলাদেশ নিরাপদ, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে এদেশের যুবকরাই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে বাচ্চা ছেলে মনে করে, যারা বলে বাচ্চাদের হাতে দেশ নিরাপদ নয়, আমরা বলি এই বাচ্চা ছেলেরাই কিন্তু আছে সামনে থেকে বুক পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়ে আপনাদের জন্য আজকে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে। নবীন প্রবীণের সংমিশ্রণে যদি প্রবীণরা যদি নবীনদেরকে গ্রহণ করতে না পারে, তাহলে ইতিহাসের এই বাঁক বদলের মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন বলে আমরা মনে করব। আজকে এই যুব শক্তির এই প্রোগ্রাম থেকে আমরা একটা কথাই বলি, যে আজকে সর্বশেষ যে কথাটি বলবো, যুবকরা নেতৃত্ব দিয়েছে, যুবকরা প্রবীণদেরকে গ্রহণ করেছে এবং যুবক প্রবীণের সংমিশ্রণে সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো ভেদাভেদ চাই না। দলমত নির্বিশেষে যারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারাই একসাথে লড়াই করেছে, প্রত্যেককে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। এই হোক আমাদের আজকের এই যুব শক্তির আয়োজনে যে আন্তর্জাতিক যুব সম্মেলনের যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাদের প্রতিজ্ঞা। কথা একটাই, যুবই শক্তি, যুবই অঙ্গীকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় হান্নান হোসেন ভাইকে আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে যার কথা শুনবো, আসলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে নারীদের মধ্যে অনেক কণ্ঠ, যেটা আমাদের অনুপ্রাণিত করেছে, নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে যে আওয়াজ পৌঁছে গিয়েছে, তার মধ্যে অন্যতম আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা আপু। তো সবাই জোরে হাততালি দিয়ে নাহিদা সরোয়ার নিভা আপুকে আমন্ত্রণ জানাচ্ছি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন এবং আমার সকল ভাই বোনকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো একটা জায়গায় এসে দাঁড়াই, আমরা তো আসলে শুধু আমাদের রক্ত মাংসের শরীরটা নিয়ে দাঁড়াই না, আমরা দাঁড়াই আমাদের কালেকটিভ কিছু আইডিয়া নিয়ে, আমাদের কিছু কজ নিয়ে, আমাদের কিছু আদর্শ নিয়ে। তো এইখানে আমি দাঁড়ানো মানে তো শুধু আমি দাঁড়ানো না, এখানে দাঁড়ানো আমার সে ভাইটা যে পরিবারের কথা চিন্তা করে রাজনীতিটা করতে চাচ্ছে, কিন্তু পরিবারের কথা চিন্তা করে তার ফাইন্যান্সিয়াল সমস্যা আসতে পারতেছে না। এখানে আমার সে বোনটা আছে, আমরা জুলাই পদযাত্রায় গিয়ে দেখেছিলাম, সে রাজনীতিটা করতে চায় কিন্তু সে জানে না হচ্ছে কোন দিকে কোন পথটা সে অনুসরণ করে এই জায়গায় আসবে। তো আমাদের দায়িত্ব অনেক, যে আমাদের ভাই বোন গুলা আমাদের সাথে আসতে চাইতেছে, আমাদের তাদের পথ দেখাইতে হবে। এখন যুব শক্তির কাজ কি? এখানে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়া। আমরা যখন জুলাই পদযাত্রায় গেলাম, আমরা দেখলাম যে ধরেন যে মাটা বা যে বাবাটা আমাদেরকে তাদের সন্তানকে আমাদের হাতে তুলে দিচ্ছেন, বলতেছেন যে ওকে তোমাদের সাথে নাও। এখন মিছিলে সে হারাই যেতে পারে বা স্টেজে তার সে কোথায় চলে যেতে পারে, কিন্তু তাদের কোনো চিন্তা নাই। এই যে আপনার হাতে তার সন্তানটাকে দিয়ে দিচ্ছেন, তার মানে তিনি চান আপনি এই প্রজন্মটার দায়িত্ব নেন। এই যুব শক্তিকে আপনাদের একটা প্রজন্মকে তৈরি করতে হবে। আপনাদের বুঝতে হবে আপনারা যে ইমানি দায়িত্বটা পাইছেন, মানে এইটা যুগে যুগে কিন্তু খুবই ভাগ্যবানরা পায়, যে একটা প্রজন্মকে আপনি নেতৃত্ব দিবেন, একটা প্রজন্মকে আপনি তৈরি করবেন। যুব শক্তি কি পারবে এই কাজটা করতে? ইনশাআল্লাহ যুব শক্তি পারবে। আমরা যুব কথাটা শুনলেই মানে আমাদের কিছু ট্রমা কাজ করে। আমার হান্নান ভাই বলতেছিলেন যে তরুণদের যুবরা নেতৃত্ব দিচ্ছে, যুবরা জীবন দিচ্ছেন, কিন্তু এর পরের যে ধাপটা, ধরেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যুব শব্দটার সাথে যে অভিজ্ঞতা আমাদের, ওই অভিজ্ঞতাটা আমাদের ভালো অভিজ্ঞতা না আর কি। তো যুব কথাটার সাথে একটা নেগেটিভ, মানে আমাদের মনে হয় যে যুব মানে একটু মনে হয় মারবে টারবে চাঁদাবাজি করবে। এখন যুব শক্তি হইতেছে এই কনসেপ্টটা চেঞ্জ করে দিতে হবে। যুব শক্তি কি পারবে এই কনসেপ্ট চেঞ্জ করে দিতে? যুব শব্দটাকে জনগণের মাঝে নতুন করে হাজির করতে কি পারবে? ইনশাআল্লাহ আমাদের সেই ভরসা আছে। গতকাল 10ই আগস্ট গাজায় শহীদ হইলেন আমার হচ্ছে আনাস ভাই। আমরা দেখছিলাম জুলাইয়ে শহীদ হয়েছিলেন আমাদের আনাস ভাই। সেই আমাদের যে আনাস ভাই, এই বাংলার আনাস ভাই যে বার্তা লিখে গেছিলেন চিঠি, আপনারা আমাদের ওই গাজার আনাস ভাইয়ের শেষ বার্তা দিকলেও দেখবেন, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চেতনা, সেটা এক। তারা তাদের ভূমিকে রক্ষা করতে চাইছেন, তারা তাদের ভূমিকে আধিপত্যবাদ মুক্ত করতে চাইছেন। সেই চেতনা, সেই আকাঙ্ক্ষা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, আমরা আসি, আমরা কেন আসি? এই শহীদের দায় আমাদের কাঁধের উপর। আমাদের এই বার্তা নিয়ে আমাদের আগায় যাইতে হবে। আমরা কেন আসি এটা আমাদের ভালো মতো অনুভব করা লাগবে, আমাদের এটা উপলব্ধি করা লাগবে। আমরা হইতেছে আপনারা যখন যাবেন, আপনাদের এই যুবর কাজ হইতেছে, ধরেন এই ঢাকা শহরের জেনজিটার চেতনা, জেনজিটার আকাঙ্ক্ষা যেমন আপনার ধারণ করা লাগবে, তেমনি আপনার ধারণ করা লাগবে গ্রামের মধ্যে বসবাস করা, ধরেন বয়োজ্যেষ্ঠ ওই বাঙালি মুসলমান নারী কি চায়। আপনাদের ধারণ আপনি দেখবেন একটা গ্রামে একটা বাঙালি মুসলমান নারীর যে আপনার ত্যাগ, তার যে তিতিক্ষা, সেই ত্যাগ মিলে যাই হইতেছে আপনার একটা দরিদ্র হরিজন একটা ভাইয়ের সাথে, একটা বোনের সাথে। তারা সবাই হচ্ছে এখানে মজলুম। তাদের হইতেছে কাউকেই তার মানবিক মর্যাদা দেওয়া হয় নাই, কাউকেই তার নাগরিক মর্যাদা দেওয়া হয় নাই। আপনাদের যুব শক্তিকে এখানে পাথেয় হইতে হবে। আপনাদের যুব শক্তিকে হইতে হবে ভালো রাজনীতিবিদদের আতুর ঘর। আপনারা কি পারবেন এই ভবিষ্যৎ বাংলাদেশকে ভবিষ্যৎ রাজনীতিবিদদের আতুর ঘর উপহার দিতে? ইনশাআল্লাহ আপনারা পারবেন। আরেকটা কথা বলে আমি শেষ করি। এই সরকারের কাছ থেকে ছিল অনেক আকাঙ্ক্ষা। আমরা চাইছিলাম এই সরকার আমাদের বিচার দিবে, এই সরকার আমাদের মৌলিক সংস্কারের একটা পথ দেখাবে, এই সরকার আমাদের দিবে নির্বাচন। আমরা দেখলাম তারা শুধু নির্বাচনটা নিয়েই শুরু করছে তোড়জোড়। তাদের নির্বাচন নিয়ে অনেক চিন্তা, অনেক তাদের তারিফ দিতে হবে, কিন্তু যেই বিচার আমি চাইছিলাম সেই বিচার দেখি হাসিনা এখনো দিল্লির নিরাপদ আশ্রয়ে। এই সরকারের বিচারের কোনো লক্ষণ দেখি না। এই সরকার আমাকে মৌলিক সনদের কোনো রূপরেখা দিতে পারে না। যেই নির্বাচন মৌলিক সনদ ছাড়া, জুলাই সনদ ছাড়া হবে, সেই নির্বাচনে কি এনসিপি যাবে? যেই নির্বাচন একটা দলের জন্য হবে, যেই নির্বাচন জনগণের জন্য হবে না, সেই নির্বাচনে এনসিপি যাবে? বার্তা খুবই
খুবই স্পষ্ট। আমাদের জুলাইয়ের বিচার দেন, আমাকে জনগণের জুলাই সনদ দেন, সেই জনগণের জুলাই সনদে দিয়ে আমাকে জনগণের নির্বাচন দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাই ওকে, অনেক ধন্যবাদ আমাদের নিভা আপুকে। আমরা আমাদের এই মুহূর্তে যাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের এই আন্দোলনের একটা স্পিরিট ছিল যে সারা বাংলাদেশ, সারা দেশ, ওয়ার্ল্ড একসাথে ইউনাইটেড হয়েছে এবং এরপরে বাংলাদেশে নিজের জীবনে সবচেয়ে বড় যেই ত্যাগ, যেটা হচ্ছে আমি একটা ভালো লাইফ জীবন ত্যাগ করে বাংলাদেশে এসে দেশকে নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা নিয়ে যিনি বাংলাদেশে চলে আসছেন বাংলাদেশের তরুণদের রাজনীতি করার জন্য, তরুণদের নিয়ে রাজনীতি করার জন্য, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার তাসনিম জারাকে আজকে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জাতীয় যুব শক্তিকে অনেক অভিনন্দন আন্তর্জাতিক যুব দিবসে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকের অনুষ্ঠানের একটা খুব সুন্দর দিক হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছেন, একসাথে তারা যুবকদের স্বপ্ন সম্ভাবনার কথা বলছেন এবং আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে বিভিন্ন মতের, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা একসাথে আলোচনা করবেন, কথা বলবেন, একটা সৌহার্দ্যের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে। আমরা আর পূর্বের সহিংসতার রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না। আগের যেমন প্রতিহিংসার সহিংসতার রাজনীতি সংস্কৃতি ছিল, সেখানে আমরা ফেরত যাব না। মত পার্থক্য থাকবে, মত বিভেদ থাকবে, মত বিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। সেটা নিয়ে আর আগের মতো আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফেরত যাব না। আজকে অনেকেই বলেছেন যুবকদের স্বপ্নের কথা, সম্ভাবনার কথা, কিভাবে বাংলাদেশকে যুবকরাই পরিবর্তন করতে পারবে, তরুণরা পরিবর্তন করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়। আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে। প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন, স্বপ্নের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন, দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন। একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে। এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এটা আমাদের লালন করতে হবে, সাস্টেইন করতে হবে, আরো এনহ্যান্স করতে হবে। এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন, যুব শক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন, তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হলো গত 1 বছর ধরে তরুণদেরকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ছোট করা হয়েছে। অনেক ধরনের মানহানিকর কথা হয়তো খুব ভাবনা চিন্তা ছাড়াই বলা হয়েছে যে ছোটরা কি বোঝে, তরুণরা অত কি বোঝে, দেশের জন্য ওরা কি জানে। কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে। তাই এরকম কথা যেগুলো হয়তো আমরা অনেক চিন্তা করে না বলা হয় না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। তরুণদেরকে ছোট করে দেখা, হেয় করে দেখা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ তরুণরা আমাদের শক্তি, আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান করব যাতে এই ভাষাগুলো, এই অ্যাটিটিউড গুলো যাতে না থাকে। তরুণরা যেমন রক্ত দিয়েছে, তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে, নীতি নির্ধারণীতে তাদের ভূমিকা থাকবে, দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু গত 1 বছরে আমরা এটাও দেখেছি এমন কোন নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয় নাই। এমন কোন কটু কথা, প্রপাগান্ডা, ডিপফেক ফটো, ডিপফেক ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়।
এটার মানে কোনো ইয়ত্তা নাই যে ভাবে নারী রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে এবং এখানেও তরুণরা সম্মুখ সারিতে ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। আমরা পিছু হটবো না। যেই রাজনীতিবিদদেরকে কটূক্তি করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং সাইবার বুলি করা হয়েছে, ওনারা কিন্তু মাঠ ছাড়েননি, ওনারা আছেন এবং আমরা থাকবো। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবেন। আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ মনে না করে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করে। আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে এবং সেখানেও তরুণরাই অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকেই বলে এগুলো কিছু সম্ভব না, বাংলাদেশে এসব পরিবর্তন আসবে না, এগুলো হয়তো অলীক স্বপ্ন, বাস্তবে এরকম কখনো হবে না। কিন্তু আমরা পথে প্রান্তরে, বাংলাদেশের পথে প্রান্তরে তরুণ এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে দেখে এসেছি যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। এখনই সময়। আমরা জানি পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায়। এবার আমরা ইতিহাস বদলে ছাড়ব। আমরা জানি আপনারা অনেক ধন্যবাদ ডাক্তার তাসনিম যারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনসিপি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো। আমরা জানি যে ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি থেকে মেইনস্ট্রিম রাজনীতি, এই যে যাত্রাটা এটা খুব সহজ হয় না। তারপরেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এখন ন্যাশনাল রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে যিনি একজন অন্যতম মুখ, আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য। জাতীয় যুব শক্তি আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং একই সাথে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা পর্যায়ে যারা প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি জাস্ট 2-3টি কথা বলবো। প্রথমত হচ্ছে, আমরা যখনই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের কথা বলি তখন একটি কথা আমরা অনেক সময় ভুলে যাই, যে এটা ছিল কিন্তু কর্মক্ষেত্রে জীবন জীবিকা অর্জনের বৈষম্যর জায়গা থেকে বিদ্রোহ করার একটা অন্যতম অভ্যুত্থান। আমি একজন শহীদের কথা বলবো। মিরপুর 10-এ শহীদ হয়েছেন শহীদ মমিনুল ইসলাম। তার বয়স ছিল 22 বছর। ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন। প্রায় 19টি পরীক্ষায় তিনি ভাইবা পর্যন্ত দিয়েছেন, কিন্তু চাকরি হয়নি। তার বাবা ভ্যানে করে সবজি বিক্রি করতেন মিরপুরের ওই রাস্তায়। দেখা গেছে যে তিনি সর্বশেষ যখন ভাইবা পরীক্ষাটা দিতে যাবেন তখন তার কাছে টাকা ছিল না। মানে তার খালার কাছ থেকে 500 টাকা ধার নিয়ে পরীক্ষার জন্য আবেদন করেছেন। তিনি যখন দেখছেন যে গণ অভ্যুত্থানটা যখন এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে, তখন শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ড করেছে, তখন কিন্তু তিনি রাজপথে চলে আসছেন এবং শহীদ হয়েছেন। এবং অন্য সময় তিনি কি করতেন, তার বাবার যে সবজির ভ্যান ছিল সে ভ্যান ছেলে কিন্তু বিক্রি করতেন, মানে ডিগ্রি পাস, কিন্তু বাবার সাথে কিন্তু তিনি সহযোগিতা করতেন। তার এই যে তিনি জীবন দিলেন, শহীদ হইলেন, তার কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে এই রাষ্ট্রে তার জীবন এবং জীবিকার একটি নিরাপত্তা। এই রাষ্ট্রে সে ডিগ্রি পাস করেছে, 22টি পরীক্ষা দিয়েছে, কিন্তু তার কোনো কর্মসংস্থান হয়নি। এটি গেল তো শহীদ মমিনুল ইসলাম। আমরা প্রায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর কিংবা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন শিক্ষার্থীরা বের হয় চাকরি না পেয়ে বছরের পর বছর ঢাকার বিভিন্ন ম্যাচে এক ধরনের মানবেতর জীবন যাপন করে, চাকরির প্রস্তুতি নাই। এই যে 3 বছর 4 বছর চাকরির প্রস্তুতি নিতে হয় তাকে, একটি ভালো চাকরির জন্য, একটি ভালো লাইফের জন্য, একটি নতুন জীবনের জন্য, তার জন্য অপেক্ষা করে তার পরিবার। কখনো দেখা গেছে যে তার পরিবারের মা অসুস্থ থাকে,
বাবা হসপিটালে থাকে, তার চিকিৎসার খরচ তাকে বহন করতে হয়, তাকে ফোন দেয় বাবা তুমি কিছু ব্যবস্থা করো, তিনি ব্যবস্থা করতে পারেন না। আবার একই সাথে যারা চাকরিটা পান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিংবা বেঁচে যান, আমি আমার জীবনেরই একটা উদাহরণ দিব যে বিশ্ববিদ্যালয় থেকে আমার যখন পড়াশোনা শেষ হয়েছে, মাস্টার্সের ভাইবা ছিল, যদিও আমি অসুস্থ থাকায় ভাইবায় অংশগ্রহণ করতে পারি নাই ছাত্রলীগের হামলায়। এরপরে আমি একটা সর্বোচ্চ ভালো গণমাধ্যমে কিন্তু সাংবাদিকতায় ঢুকি। বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে পড়াশোনা সর্বোচ্চ করে তিনি যখন সাংবাদিকতায় ঢুকেন, তখন গড় বেতন হয় ৮,০০০ থেকে সর্বোচ্চ ১৬ কি ২০,০০০ টাকা, ১৬,০০০ টাকা সর্বোচ্চ। আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা শেষ করছেন, আপনারা টেলিভিশনে অনেকের ছবি দেখেন যে সংবাদ উপস্থাপিকা কিংবা হচ্ছে ভালো রিপোর্টিং করে, এদের লাইফটা কি যে কষ্টকর। অথচ একই প্রতিষ্ঠানের যে সিও থাকে, যে এমডি থাকে, তার বেতন ৫ লাখ থেকে বাংলাদেশে একজন সম্পাদকের বেতন সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা। তাহলে কর্পোরেট লাইফে এই যে জাস্ট আমি যেহেতু সাংবাদিকতা ছিলাম, এইটার স্পেসিফিক আমি বলবো যে গ্রাজুয়েশন শেষ করে সে বেতন স্টার্টিং করে গড়ে ১০ থেকে ১২,০০০ টাকায়, আর সর্বোচ্চ বেতন একই প্রতিষ্ঠানে একজন তিনি হচ্ছে ১৫ লক্ষ টাকা বেতন নেন। তার এই যে কর্মক্ষেত্রে একে তো হচ্ছে কর্মসংস্থান নাই, দ্বিতীয়ত কর্মসংস্থান ঢোকার পরে তার হচ্ছে একটা চরম বৈষম্যের মধ্যে দিয়ে যেতে হয়। ফলে বাংলাদেশের যুবকদের জীবন, ঢাকা শহর হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর এক লাইফ তার জন্য চলে আসে, হতাশা। ফলে এই যুবকের যে শক্তি, সেই শক্তি আমাদের জাতীয় জীবনে ভূমিকা না রেখে তখন একটা পুরো হতাশাপূর্ণ একটা জাতিতে আমরা রূপান্তরিত হই। ফলশ্রুতিতে আমরা যেটা বলবো যে আমাদের এই যে যুব শক্তির আত্মপ্রকাশ এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি তাদেরকে ৩টা জায়গায় গুরুত্বপূর্ণ পট পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। প্রথমত হচ্ছে বাংলাদেশকে আমরা যতই বলি, আমরা নানা ধরনের বাংলাদেশে আদর্শিক বয়ান শুনি, কিন্তু বাংলাদেশের মূল সংকটটা হচ্ছে এদেশের জনসংখ্যার অধিকাংশ যারা বেকার থাকে তাদেরকে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারা না। ফলে আগামীর বাংলাদেশে পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে আপনার মানুষের, যুবকদের, তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে যুব নামে যে রাজনীতিটা হয়, আপনি দেখবেন যে আসলে বাংলাদেশের জাতীয় পর্যায়ে স্ট্যান্ডার্ড যুব সংগঠন আপনি পাবেন না। আমি বয়সের দিক থেকে যদি ধরি, ধরেন আপনার একটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখান থেকে বিদায় নিয়েছে, তাদের ছিল যুবলীগ, বিদ্যমান দলের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দল আছে, তাদের যে কেন্দ্রীয় কমিটির আপনি যদি এভারেজ বয়স দেখেন, তাহলে দেখবেন যে এভারেজ বয়স কিন্তু প্রায় 50-এর উপরে। 50-এর উপরে সাধারণত বয়সে যারা, তারা কিন্তু আর যুবক থাকেন না। না, এটা আপনি অন্যভাবে কমেন্ট করার জন্য আমি চিত্রটা বলছি। জামাত ইসলামের যুব সংগঠনই নাই, তাদের ছাত্র যুব সংগঠন আছে, এটা খুবই কম গুরুত্বপূর্ণ। গণ অধিকার পরিষদের একটা আছে যুব অধিকার পরিষদ, বাকিগুলো ওইভাবে খুব বেশি ছাত্র ইউনিয়ন বা অন্য যুব ইউনিয়ন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করার জন্য স্পেসিফিক যুবদের কর্মসংস্থান, যুবদের সমস্যা, যুবদের সবকিছু, এটা আসলে বাংলাদেশে কোনো সংগঠন এক্সিস্টই করতেছে না। ফলশ্রুতিতে বাংলাদেশের যুবকদের নিয়ে কাজের যে বড় একটা জায়গা, সেই জায়গাটা যুব শক্তি আগামী দিনের চাহিদা এবং গুরুত্ব পূরণ করবে, সেই আশা আপনাদের কাছে আমরা ব্যক্ত করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় যুব শক্তি যেদিন আত্মপ্রকাশ হয়েছে এবং বর্তমানে জাতীয় যুব শক্তির যে আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আমরা আমাদের রাজনৈতিক পথচলায় দেখেছিলাম গত 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র এদেশের গুম, খুন, হত্যা, নির্যাতন করেনি, বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতির একটা অন্যতম মোটো ছিল ভারতকে বাংলাদেশকে নিরাপত্তার জায়গাটা তা নিশ্চিত করা। সেজন্য এখানকার যতগুলো রাজনৈতিক দল আছে, আধিপত্যবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে, প্রত্যেককে বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার করতে হয়েছে। ফলশ্রুতিতে এই যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের গুম খুন তো করেছেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। সীমান্ত অনবরত হত্যাকাণ্ড,
বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভারতের এক আধিপত্য করে বাংলাদেশকে এক ধরনের অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আপনি দেখেন আজকে সে পতিত হওয়ার পরে সে দিল্লিতে গেছে, দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, এদেশের অভ্যুত্থানে যে যুবকরা আছে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখনো হচ্ছে, ভারত হচ্ছে ষড়যন্ত্র করছে। ফলশ্রুতিতে যুবকদের জাতীয় যুব শক্তির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেটি ছিল ফারাক্কা লং মার্চের দিনের আত্মপ্রকাশ। ফলে এই যে আত্মপ্রকাশের ঐতিহাসিক দিন, যে ঐতিহাসিক দিন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা মার্চ হয়েছিল, আমাদের এই যুব শক্তির ভাইদেরকে সেটা অন্তরে লালন করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীনভাবে থেকে আগামীর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যুবকদের আস্থার জায়গায় পরিণত হবে জাতীয় যুব শক্তি। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের আরিফুল ইসলাম আদিব ভাইকে। আমরা প্রোগ্রামের এই মুহূর্তে আমরা আরেকজন আমাদের এই গত 16 বছরের আন্দোলন, অনেকগুলো আন্দোলনে আমাদের নেতৃত্ব অনেকেই দিয়েছে এবং এর মধ্যে সুন্দরবন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে অনেক একটা পরিচিত মুখ ছিল আমাদের সামান্তা শারমিন আপু। উনি এখন বর্তমানে সামান্তা শারমিন আপু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আজকে আমাদের মাঝে এই যুব সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম যুবরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আছে, আমাদের সামনে অনেক কাজ করবার আছে। অল্প কিছু কথা বলতে চাই, বেশি সময় নিব না আশা করি। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবসময় যুব এবং তরুণদের একটি দখলের ব্যাপার ছিল এবং দেখা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখনই এমন কোন জুলুম নির্যাতন নেমে এসেছে, তার পরবর্তীতে আমরা দেখেছি তরুণদের, ছাত্রদের এবং যুবদের এবং কৃষক শ্রমিক জনতাও যখন নেমে এসেছে, তার মধ্যে অংশটা বয়সের দিক থেকে যুব এবং তরুণরা ছিলেন। আমাদের রাজনীতি, সামনের রাজনীতি অবশ্যই এবং এই যুব এবং তরুণদেরকে মাথায় নিয়ে করতে হবে। এছাড়া বাংলাদেশের আর কোনো পথ নাই। কারণ বাংলাদেশের যত সৃজনশীল ভূমিকা আছে, বাংলাদেশের যত উদ্যোগী তরুণ আছে, বাংলাদেশের যত উদ্যমী তরুণ আছে, প্রত্যেকেই বাংলাদেশকে পুনর্গঠনের স্বপ্ন নিয়ে এখন বিভোর।